নিজের স্বপ্নের পতন দু চোখে সহ্য করতে পারল না রুদ্র। দাঁতে দাঁত পিষে হাত মুঠিবদ্ধ করে সারফরাজকে হিংস্র গলায় বলে উঠল, ফল কতটা হৃদয় বিদারক হবে তা দুঃস্বপ্নেও তুই ভাবতে পারবি না সরফরাজ। সেদিন দুটো অপশন খোলা থাকবে তোর সামনে, ডু অর ডাই। আর দাঁড়ালো না রুদ্ররাজ। হনহন করে বেরিয়ে এলো। রুদ্ররাজের হুমকিতে কিছুক্ষণ স্তব্ধ রইল সারফরাজ। এরপর মনে মনে ভাবল, হারানোর মতো কিছু কি আর অবশিষ্ট আছে আমার? ডু অর ডাই অপশন থেকে আমি ডুই বেছে নেব, অ্যান্ড দ্য ফাইনাল চেকমেট উইল বি মাইন। রুদ্ররাজের প্রস্থান নেবার পর মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে সারফরাজের পানে দৌড়ে এলো সাফিন হায়দার। পারলে সারফরাজকে মাথায় তুলে নাচত এই মুহূর্তে সে, কিন্তু এত বড় লম্বা চওড়া মানুষকে একচুল শূন্যে তোলার তাকত তার নেই। সারফরাজের সামনে এসে সাফিন হাত কোচলে চোখের ইশারায় বলে উঠল, আমার এনাম। সাফিন হায়দারের লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হাসল সারফরাজ। এরপর ওয়ালেট থেকে একটা ঠিকানা বের করে ভারী গলায় বলল, আগামী সপ্তাহে এসো, সবকিছুতে ভরিয়ে দেব। গজ করে কোম্পানির শেয়ার সারফরাজের হাতে তুলে দিয়ে সাফিন হায়দার বলে উঠল, কাজটা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, যা ডিল হয়েছে তার থেকে দ্বিগুণ অ্যামাউন্ট চাই আমার। সারফরাজ মাথা ঝাঁকিয়ে প্রত্যুত্তর করল। শোর। এরপর হাতের কড়কড়ে পেপারগুলোতে নজর বুলিয়ে প্রাপ্তির হাসি হাসল সারফরাজ। অভিরূপ টাকার লাগেজ সাফিন হায়দারকে বুঝিয়ে সারফরাজকে বলে উঠল, ভিড় বাড়ছে, আমাদের যাওয়া উচিত। প্লেটে 1 কাপ সম ভাত আর অল্প সবজি ডাল নিয়ে কেবলই রাতের খাবার খেতে বসেছে মায়া। সারফরাজ এসব দিয়ে ভাত খেতে চাচ্ছেই না। ছেলেটা আজকাল খাবার নিয়ে বড্ড চালায় তাকে। সারফরাজের সাথে কথা বলতে বলতে ঝটপট হাতে 1 লুকমা ভাত মুখে তুলতেই একজন নার্স এসে খবর দিয়ে গেল। নার্সের কথায় মুখের ভাত পড়ে গেল মায়ার। প্লেটে হাত ঝাড়া দিয়ে লুকাবার জায়গা খুঁজতে ব্যস্ত হলো। সাহায্য প্রার্থনার জন্য চারপাশে সোহানাকে খুঁজল। সোহানা নেই। আজ দিনে ডিউটি করেছে সে, রাতে আসবে না। তবে উপায় কে বাঁচাবে তাকে এই রাক্ষসের হাত থেকে? উপায় না পেয়ে বিছানার উপর কাঁথার নিচে গুটিসুটি মেরে শুয়ে রইল মায়া। কিন্তু কান দৃষ্টি দুই সজাগ রইল। অল্প সময় গড়াতেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল দরজা। টাইলসে জুতার খটখট আওয়াজ। কেউ হিমশীতল ঠান্ডা ভয়ানক গলায় বলে উঠল, এখানে কেউ যাতে ডিস্টার্ব করতে না আসে। মুখ বন্ধ রাখতে যত টাকা দরকার ততই দিলাম, কিন্তু একটু গড়বড় হলে সেটা আমি মানব না, বুঝেছেন? এপাশের ব্যক্তি ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর করল। বলেই প্রস্থান নিল। মায়া পুরো কথাগুলো শুনল, কিন্তু তার অবোধ মস্তিষ্কে কিছুই ঢুকল না। ধীরে ধীরে পায়ের আওয়াজ ভারী হলো। মায়া স্পষ্ট টের পেল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। মুহূর্তে ভাতের থালা ঝনঝন শব্দে মেঝেতে ঝংকার তুলে নাচতে লাগলো। অধিক ক্রোধে কেউ ছুঁড়ে মেরেছে তা। মায়া তবুও এক বিন্দু নড়ল না। সে ঘাপটি মেরেই রইল। মায়ার এহেন আচরণ মনোপুত হলো না উপস্থিত মানুষটার। মুখে কপট হাসি ঝুলিয়ে কাঁথা সমেত মায়ার চুলের মুঠি ধরে তুলে বসালো। ব্যথায় কোকিয়ে উঠতে চাইল মায়া, কিন্তু ইলেকট্রিক শক আর ইঞ্জেকশনের ভয়ে ঠোঁট টিপে সহ্য করল। বিছানা থেকে মায়াকে তুলে ফ্লোরে ছুঁড়ে মারল হৃদয়হীন মানুষটা। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে দাঁতের আঘাতে ঠোঁট কেটে ফালি হলো মায়ার। অবুঝ মায়া মুখ চেপে ধরে চিৎকার করে উঠল, বাবা সারফরাজ, তোর মাকে মেরে ফেললো এই শয়তানটা, তুই আমাকে বাঁচাবি না? বলে এই ছোট্ট বাচ্চার ন্যায় কেঁদে ফেলল মায়া। মায়ার কান্নায় ক্রোধের পাল্লা তরতর করে বাড়ল হিংস্র ব্যক্তির। সে হাঁটু মুড়ে মায়ার সামনে বসে শক্ত হাতে মায়ার চিবুক চেপে ধরে হিস করে বলে উঠল, তোর ছেলে আমার কত বড় ক্ষতি করেছে জানিস? তোর ছেলে আমার স্বপ্ন ভেঙে গুরু গুরু করে দিয়েছে। কি ভেবেছে তোর ছেলে আমার সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে আর আমি বসে বসে আঙুল চুষব? শোন বুড়ি, এই রুদ্ররাজ কখনো কারো কাছে হারতে শেখেনি। সুভান চৌধুরীর নাতি আমি। আমার গায়ে কার রক্ত বইছে জানিস তো নাকি? চাইলে এখনই তোকে মেরে টুকরো টুকরো করে তোর ছেলের কাছে পাঠাতে পারি, কিন্তু নো, নেভার। এত তাড়াতাড়ি তোকে আমি মারবো না। খেলা যে আরও অনেক বাকি। তোর ছেলের সব কিছু আমি কেড়ে নেব তোকে কবজা করে। তুই যে আমার তুরুপের তাস মায়া চৌধুরী। সরি ফুপো মনি। কথাগুলো বলেই কিটকিটিয়ে হেসে উঠল রুদ্ররাজ। রুদ্রের ভয়ানক হাসি
পাগলা গারদের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে ভয়ানক গা ছমছম অনুভূতির সৃষ্টি করল। রুদ্রের হাসিতে মায়া ভয়ে কুঁকড়ে গেল। এরপর করুণ গলায় বলল, আমার ছেলেকে মেরো না, ও ছোট, ব্যথা পাবে আমার ছেলেটা। রুদ্র হাসি থামিয়ে চোয়াল শক্ত করে মায়ার চিবুক আরেকটু শক্ত করে চেপে ধরে উত্তর করল, ব্যথা দিব বলেই তো এত এত আয়োজন ডিয়ার ফুপুমণি, নয়তো এতগুলো বছর কেন বাঁচিয়ে রেখেছি তোমাদের। রুদ্রের এসব কথায় হিংস্র হয়ে অবুঝ মায়া নিজের হাত দিয়ে চট করে আঘাত করতে চাইল রুদ্রকে। তার মতে রুদ্র পৃথিবীর সবচাইতে বাজে আর পচালো। তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে রুদ্র রাজকে এসে মেরে ফেলবে। কিন্তু মায়ার হাত রুদ্রের শরীর স্পর্শ করবার আগেই শক্ত করে চেপে ধরে কট করে মায়ার হাতের কবজি ভেঙে দিল রুদ্র। অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠল মায়া। প্রশস্ত হাতে মায়ার নাকমুখ চেপে ধরে রুদ্র বাঁকা হেসে বলে উঠল, হুশ, ডোন্ট সাউন্ড, এখনো তো কিছুই করিনি, এখনই এত কান্না? যেদিন একটু একটু করে গায়ের চামড়া ছাড়িয়ে মরিচ লবণ মাখবো তখন। মায়ার অসহায় নীরব কান্নায় রুদ্রের হাত ভিজে গেল। তবুও এক ফোঁটা দরদের সঞ্চার হলো না নির্দয় মনে। ছলছল চোখে ভাঙা কবজি একবার পরখ করল মায়া। ফর্সা শীর্ণ হাতখানা মুহূর্তেই ফুলে লাল হয়ে উঠেছে। নিজের সময় ফুরিয়ে যেতেই উঠে দাঁড়ালো রুদ্র। মায়া আর এক বিন্দু শব্দ করল না। সে শক্ত চোখে কেমন তাকিয়ে রইল রুদ্রর পানে। এরপর ক্ষিপ্ত গলায় বলল, তোকে অভিশাপ দিলাম, সারফরাজ তোকে কুকুরের মতো মারবে। মৃত্যুর পূর্বে এক ফোঁটা জলের আশায় চিৎকার করে আমার ছেলে পা ধরে কাঁদবি, কিন্তু তার বদলে তোর মুখে উষ্ণ রক্ত ভরে দেবে আমার শিব। সেদিন তোর এই অহংকার, জেদ আর হিংস্রতা সব কিছুর পতন ঘটবে, আর তোর এই পতন না দেখা অবধি আমি মরব না। সাধারণ এক বুদ্ধিহীন পাগল মানবের মুখে এত বড় ধৃষ্টতামূলক কথা সহ্য হলো না রুদ্রের। শক্ত এক চর বসিয়ে দিল মায়ার গালে তৎক্ষণাৎ। চরের তোরে মেঝেতে পড়ে জ্ঞান হারালো মায়া। চোখ বন্ধ করার আগে বিড়বিড় করল, আমাকে এভাবে অসহায় ফেলে তোমরা কোথায় গেলে কর্নেল সাহেব? নিথর মায়াকে পায়ে পিষে মারিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো রুদ্র। গেটে দাঁড়ানো মেন্টাল হসপিটাল ডিরেক্টরকে একটা চেক ছুঁড়ে মেরে বলে উঠল, অ্যামাউন্ট বসিয়ে নিন যত খুশি তত, শুধু মায়া চৌধুরীকে আমার সাথে ক্যালিফোর্নিয়া পাঠানোর ব্যবস্থা করুন। দু একদিনের মধ্যেই সকল ফর্মালিটিস পূরণ করে রিলিজের ব্যবস্থা করুন। ডিরেক্টর মাথা কাত করতেই রাতের আধারে মিলিয়ে গেল রুদ্র। তার পরের গন্তব্য কোথায় কে জানে। সারা রাত সারফরাজের সাথে প্রেমালাপ করে খুব দেরিতে ঘুম ভাঙল রূপকথার। সূর্যের তেজি ঝকঝকে কিরণে ঘুম ভাঙতেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। এরপর কাঁথা মুড়ি দিয়ে গত রাতের ভালোবাসা জড়ানো কথা মনে পড়তেই লজ্জায় বালিশে মুখ গুজে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করল, শেমলেস। হঠাৎ সময় দেখার তাগিদে কাঁথার ভেতর থেকে হাত বের করে বিছানাময় ফোন খুঁজল। বালিশের তলা থেকে ফোন বের করে সময় পরখ করে চোখ কপালে উঠল রূপকথার। শোয়া ছেড়ে কাঁথা ফেলে সে উঠে বসল ঝটপট। সময় প্রায় দুপুরের কাছাকাছি। আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, অ্যাটেন্ড না করলে পুরো সপ্তাহের ক্লাস করাই ঘেটে যাবে। ফিজিওলজির কঠিন এক অধ্যায় চলছে। হাতে সময় মাত্র 1 ঘন্টা। এত দ্রুত রেডি হয়ে কলেজে যেতে পারবে কিনা তার রূপকথা জানে না, কিন্তু তাকে যেতেই হবে। এদিকে নেলির উপরও চরম রাগ হলো তার। মেয়েটি কি তাকে একটাবার ডাকতে পারল না? আর শিউলি, সে বা কোথায়? কেউ কোনো আজ ডাকেনি কেন? বাড়িতে কি মানুষ মরেছে, নাকি বাকি সবাইও তার মতো বেঘরে ঘুমাচ্ছে? মনে নানাবিধ ভেবে ঝটপট ফ্রেশ হয়ে একটা সুতি সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিচে নেমে এলো রূপকথা। ড্রয়িং রুমে এসে নেলির নাম ধরে ডাকতেই সামনে বসা সুফিয়ান চৌধুরীকে চোখে লাগলো। আকস্মিক সুফিয়ান চৌধুরীকে দেখে উচ্ছ্বাসের বদলে অবাক ভীত গলায় রূপকথা ডাকলো, পাপা। সুফিয়ান স্বাভাবিক গলায় বলল, আজই শিফট হয়েছি, তোমাকে সারপ্রাইজ দেব বলে না বলে চলে এলাম, কিন্তু মনে হচ্ছে খুশি হওনি পাপাকে দেখে, তাই না? ক্লাস ভুলে রূপকথা ধীর পায়ে এগিয়ে নিচু গলায় বলে উঠল, খুশি হব না কেন? এভাবে বলছো কেন? হুট করে অসময়ে দেখে জাস্ট শকড হয়েছি, আর কিছুই না। কথা বাড়ালো না সুফিয়ান, শুধু কঠিন গলায় বলল, বাসায় চলো, তোমার মা অপেক্ষা করছে। ব্যাগপত্র তোমার ফুপা বিকালে গিয়ে দিয়ে আসবে। এবারই ছেড়ে যাবার কথা শুনেই রূপকথার চোখ ছলছল করে উঠল।
ওখানে চাইলেও সারফরাজের সাথে প্রতিদিন দেখা করতে পারবে না সে। পুলিশের গার্ড ডিঙিয়ে বাংলোর পাঁচিল ডিঙাতে পারবে না সারফরাজ। আর সারফরাজকে না দেখে দম বন্ধ হয়ে মারা যাবে রূপকথা। এই যন্ত্রণার পরিমাণ কিভাবে হবে তবে? ভেতরে ভেতরে যন্ত্র নয়, দগ্ধ হয়ে অসহায় চোখে শিউলি আমজাদ হায়দার সবশেষে নেলির পানে নজর স্থির করল রূপকথা। কিন্তু কেউ সেরকমভাবে তাকে আটকালো না। প্রত্যেকের চোখ মুখ থমথমে। রূপকথার ভয় আরেক ধাপ বাড়ল এবার। সে বুঝল সারফরাজের বিষয়ে নিশ্চিত তার বাবা কিছু জেনেছে। রূপকথা নিভু গলায় বলল, ওপরে আমার ঘর থেকে আমি একটু আসছি বাবা, নেলির সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। সুফিয়ান কড়া গলায় বললেন, হাতে সময় কম রূপকথা, অন্যদিন আলাপ করো, বাসায় চলো। রূপকথা মাথা নিচু করে ঘাড় কাত করে সায় জানিয়ে সুফিয়ান চৌধুরীকে উত্তর করল। ঠিক আছে। প্রায় 2 ঘন্টা পরে রূপকথার অপেক্ষায় মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে সারফরাজ। ভেবেছিল রূপকথাকে সারপ্রাইজ দেবে, কিন্তু কুম্ভকর্ণ মেয়েটা আজ কলেজেই আসেনি। আশেপাশে পাগলি সম্বোধন করা নেলি মেয়েটাকেও দেখা যাচ্ছে না। ঠোঁটে একটা সিগারেট জ্বালিয়ে সারফরাজ মনে মনে বলল, আজ আসেনি নাকি? কিন্তু কেন? রাতে তো বলেছিল ইম্পর্টেন্ট ক্লাস আছে। রূপকথাকে না দেখে আর স্থির থাকতে পারল না সারফরাজ। পকেট হাতড়ে ফোন বের করে ডায়াল করল রূপকথার নাম্বার। রিং বেজে কল কেটে গেল। 1 বার 2 বার 10 বার কল তুলল না রূপকথা। অজানা ভয়, দুশ্চিন্তা, সবশেষে রূপকথার কিছু হলো কিনা সেই চিন্তায় সবকিছু ভুলে আমজাদ হায়দারের বাড়ির অভিমুখে ছুটল সারফরাজ। স্বচক্ষে দেখা চাই কি হয়েছে রূপকথার। রাস্তার জ্যাম ঠেলে 40 মিনিটের ব্যবধানে আমজাদ হায়দারের প্রকাণ্ড বাড়ির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। গাড়ি থেকে নামতেই নেলিকে চোখে পড়ল। মনে হলো কাউকে বিদায় দেবার জন্য রাস্তা অবধি এসেছিল। পিছন মুড়ে নেলি হাঁটা ধরতেই সারফরাজ ডাকল, শালি সাহেবা। সারফরাজের অদ্ভুত ডাকে কপাল কুঁচকে পেছনে তাকালো নেলি। আকস্মিক সারফরাজকে দেখে ভয়ে বুক কেঁপে উঠল তার। সারফরাজকে পাত্তা না দিয়ে নেলি আবার প্রস্থান নিয়ে পা বাড়ালো। সারফরাজ বাঁকা হেসে বলে উঠল, যদি পাই না থাকে কি দিয়ে এমন ঢ্যাং করে হারবে শালি সাহেবা? সারফরাজের ভয়ানক হুমকিতে পা থেমে গেল নেলির। সারফরাজ এগিয়ে নেলির সামনে গিয়ে শুধালো, আমার বাচ্চা জানটা কই? সে ফোন ধরছে না কেন? বুকের ভেতর তীব্র দহন হচ্ছে সাময়িক বিরহে। নেলি মাথা নিচু করে ইতস্তত গলায় জবাব দিল। রূপকথা চলে গেছে শুনে সারফরাজের কেমন শূন্যতা কাজ করলো হৃদয় জুড়ে। কিছুটা কম্পিত গলায় শুধালো, ঠিকানা বলো। নেলি নিরুপায় হয়ে বলে উঠল। নেলির কথায় মুহূর্তেই সারফরাজের কোমল মুখশ্রী শক্ত হয়ে উঠল। কপালের নীলশিরা ফুলে চোখ দুটো শিকারী জন্তুর ন্যায় জ্বলে উঠল। নেলি তা খেয়াল করে বেশ ভীত হল। সারফরাজ ঠান্ডা গলায় জবাব দিল, ফেরা সমস্ত পথ বন্ধ শালি সাহেবা। তোমার মামা চূড়ান্ত ভুল করছেন। আমি বড্ড নির্দয়। শুধুমাত্র রূপকথা ছাড়া সকলের জন্যই আমি পশুতুল্য। মুখোশ পরে থাকতে দাও, আসল রূপ বেরিয়ে এলে কেউ সইতে পারবে না। ইলশে গুড়ি বৃষ্টি আর ঘন কালো মেঘে চারপাশ কেমন থমথমে। কমিশনারের বাংলোর সামনের সরল চিকন রাস্তার পাশের সোডিয়াম লাইট নিভু নিভু আলো দিচ্ছে। এলোমেলো বাতাসের দাপটে এই বুঝি আলো নিভে গেল। চারপাশে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝি ধ্বনি কান তালা লাগিয়ে দিচ্ছে। ক্রমশ কমে আসছে মানুষের হাঁক ডাক, বাড়ছে বর্ষণের ধারা। বাংলোর সামনে বিশাল এরিয়া নিয়ে ফুলের বাগান আর সবুজ মাঠ। বাগানের একপাশে বসার ব্যবস্থা আছে, চারপাশে কনস্টেবলদের সতর্ক টহল। ধীরে ধীরে বৃষ্টির ধারা বাড়ল, সেই সাথে নীরব হলো সবকিছু। সুফিয়ান চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে আছে সারফরাজ। বৃষ্টিতে তার শরীর ভিজে নিংড়ে নিংড়ে জল গড়াচ্ছে, কিন্তু দৃষ্টি শান্ত, চোয়াল শক্ত, মুখে কোনো ভীতির ছাপ নেই। যা হয়েছে তা কেবল কঠোরতা। সুফিয়ান চৌধুরীর গায়ে সাদা পাঞ্জাবি ভিজে শরীর দৃশ্যমান হলো। বুকের গুলির ক্ষতটা পাতলা পাঞ্জাবি ভেদ করে দেখা গেল। তাতে দৃষ্টি তাক করে তড়িৎ চোখ সরিয়ে নিল সারফরাজ। এরপর তপ্ত শ্বাস ফেলে সোডিয়াম লাইটের আলো আধারিতে তাকিয়ে রইল। দুজনেই নীরব। বৃষ্টির ঝড়ঝড়ে ধারা উপেক্ষা করে কারো শ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। সারফরাজ জানে সুফিয়ান কেন তাকে ডেকেছে। এর পোক্ত উত্তরও সারফরাজের কাছে রয়েছে। প্রশ্ন করা মাত্রই উত্তর দেবে সারফরাজ। নীরবতা ভাঙলেন সুফিয়ান চৌধুরী। অসহায় গলায় শুধালেন, কেড়েই যখন নিবি তখন দিয়েছিলি কেন?
সুফিয়ানের অসহায় প্রশ্নে মুখের উপর চট করে উত্তর দিতে পারল না সারফরাজ। ভেতর থেকে বিবেক বাধা দিল। সারফরাজ সুফিয়ানের দৃষ্টিতে দৃষ্টিও মেলানো না, তার দৃষ্টি এখনো সেই আলোয় আধারিতে। সুফিয়ান কম্পিত হতাশা মিশ্রিত শ্বাস ফেলে পুনরায় বলে উঠলেন, রূপকথার সুন্দর একটা ভবিষ্যতের জন্যই তো ওকে আমার হাতে তুলে দিয়েছিলি, তাই না? সারফরাজ মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, হুঁ। নিজের সন্তানের মতো মানুষ করেছি আমি রূপকথাকে। ওর ভালো মন্দ বিচার করার অধিকার আমার আছে নাকি নেই? সারফরাজ এবার মাথা তুলে সুফিয়ানকে দেখল, এরপর খানিক মেপে হাসল। স্পষ্ট ব্যথাতুর হাসি। সেই হাসিতে সুফিয়ানের প্রতি অবজ্ঞা খসে পড়ল, কিন্তু সুফিয়ান তা গায়ে মাখল না। অদূরে গুরগুরু শব্দে বিদ্যুৎ চমকালো, তাতে সারফরাজের বেদনায় নীল হওয়া মুখশ্রী পরিষ্কার নজরে এলো। বৃষ্টির ধারায় ফর্সা মানুষটা ফ্যাকাশে হয়ে উঠেছে। সারফরাজ মনে মনে কথা গুছিয়ে নিল, এরপর বলে উঠল, রূপকথার জন্য আমি বিপজ্জনক নই কমিশনার সাহেব। অতগুলো মানুষের প্রাণ সেদিন কেন গিয়েছিল আপনি সবটা জানেন। আমার মানুষের খুনের হাতে খড়ি হয়েছে রূপকথার নিরাপত্তার জন্য। রূপকথার বসবাস আমার হৃদয়ের কহিনে। ওখানে ওকে ক্ষতি পৌঁছানোর দুঃসাহস কারণ নেই। মেয়ের জন্য অহেতুক ভয় পাচ্ছেন আপনি। রূপকথাকে সামান্য ফুলের টোকা দেবার আগেও তাকে আমায় মোকাবেলা করতে হবে, আর আমায় মোকাবেলা করা মানে সাক্ষাৎ মৃত্যুর জন্য জীবন উৎসর্গ করা। সুফিয়ান শক্ত গলায় বললেন, রূপকথার ইচ্ছে বড় ডক্টর হয়ে মানুষের প্রাণ বাঁচাবে, আর তোর মানুষের প্রাণ নেয়া। তোরা দুজন দুই মেরুর মানুষ। তুই ভুল পথে হাঁটছিস। মেয়েটা ছোট, তাই ভুল সঠিক গুলিয়ে ফেলেছে, কিন্তু তুই তো বুঝদার। প্রেম ভালোবাসায় সকলে অবুঝ স্যার। এখানে জ্ঞান বুদ্ধি ক্ষমতা কিচ্ছু করতে পারে না। মনের উপরে কারো দখলদারি চলে না, চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। নিজে তো প্রেম করে বিয়ে করেছেন, তখন এই নীতিবাক্য কাজে দিয়েছিল? শুনেছিলাম আপনার শ্বশুর এখনো আপনাকে মানেনি। আপনি তো পুলিশ, সৎ মানুষ, তাহলে উনি মানলেন না কেন? কারণ প্রেমিকার বাবার চোখে সব প্রেমিকই ভিলেন। আপনি আর আমি একই নৌকার মাঝি। সারফরাজের খোঁচামারা কথায় সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো নিজের মাথা নিজেই ফাটাতে, কিন্তু তা সম্ভব নয়। যেভাবেই হোক সারফরাজকে বুঝিয়ে শুনিয়ে মানাতে হবে, নইলে রূপকথার ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাবা হয়ে মেয়ের জীবন এভাবে আধারে ঢেকে যেতে দিতে পারেন না তিনি কিছুতেই। তাই সুফিয়ান সারফরাজের সামনে এগিয়ে খপ করে সারফরাজের হাত চেপে ধরে বলে উঠল, এই দেখ, তোর বড় হয়ে তোকে হাত ধরে অনুরোধ করছি, আমার মেয়ের পিছু ছেড়ে দে। রূপকথার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, তাদের বিয়ে কর, প্রেম কর, যা খুশি তাই কর, কিচ্ছু বলবো না, প্রমিস। সারফরাজ কাট কাট গলায় উত্তর করল, সরি, সম্ভব না, অলরেডি স্ট্যাম্প মারা হয়ে গেছে। তোর পায়ে ধরলে মানবি? না। ভুলে যাস না, তোর প্রাণ আমি বাঁচিয়েছিলাম, নইলে এতদিন জেলে পচে মরতি। সারফরাজ তাচ্ছিল হেসে শুধায়, সিরিয়াসলি? এমন কোনো জেল এখনো তৈরি হয়নি যেখানে আমাকে আটকে রাখে। আপনি না বাঁচালেও আমি ঠিক বেঁচে যেতাম, কারণ আমাকে থামানোর সাধ্যই কারোর নেই। খামোখা আপনি মরতে বসেছিলেন। আর এইটা ভাববেন না যে আমি পালানোর জন্য গুলি করেছিলাম আপনাকে। আপনার গুলি খাওয়ার খায়েশ হয়েছিল, তাই সেটা আমি দিয়েছিলাম আমি, দ্যাটস ইট। এত বড় নাফরমানি কথা, তোর বুক কাঁপছে না? না, আপাতত আপনার মেয়েকে এক পলক দেখার জন্য প্রাণ থিকি করছে। এই বুঝি মরণ হয়? সামনে থেকে সরুন তো, সারাদিন দেখতে পারেনি, জান কচলাচ্ছে। সারফরাজের প্রেম ঘটিত কথায় সুফিয়ান চৌধুরীর চোখ বুঝে এলো। সে পরিস্থিতি সামলে দিতে সারফরাজের কাঁধ বুলিয়ে বোঝানোর মতো করে বলে উঠল, তাহলে পাপের পথ থেকে ফিরে আয়, আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব। আমার ফেরার সমস্ত পথ বন্ধ কমিশনার সাহেব, আর আমার বিয়েতে আপনার কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি একাই বিয়ে করতে পারবো। এবার সুফিয়ান ক্রুব্ধ হলেন। এই ছেলে নিজের সিদ্ধান্তে অটল থাকবে তা সুফিয়ান খুব ভালোই বুঝতেন, তাই রাগী গলায় বললেন, রূপকথাকে ঠিক ফেরাবো আমি, দেখিস তুই। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল, আমার চাইতে 2 ধাপ উপরে আপনার মেয়ে, পারলে ফিরিয়ে দেখেন। আপনি ফেরাতে পারলে আমি কখনোই ওকে ডিস্টার্ব করবো না, গচ্ছয়। কিন্তু ফেরাতে না পারলে আমাকেও থামাতে পারবেন না আপনি। বলেই হনহন করে বাংলোর আঙ্গিনায় গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর ডাকল, এই ফেয়ারিটেল। নিজ কক্ষে বসে বসে ফুপিয়ে কেঁদে চলেছে রূপকথা।
সুফিয়ান রূপকথার হাতে ধরে বুঝিয়েছে সারফরাজ মানুষ ভালো নয়, সে রূপকথার জন্য ক্ষতিকারক। কিন্তু রূপকথা তা মানতে নারাজ। সুফিয়ানের কষ্টে রূপকথা নিজেও ব্যথিত হয়েছে। মানুষটাকে এতটা অসহায় আগে কখনো দেখেনি সে। একদিকে বাবার প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা, অন্যদিকে সারফরাজের প্রতি মনের টান। কোনোটাই অস্বীকার করতে পারে না রূপকথা। রূপকথার এই মুহূর্তে মনে হচ্ছে সে মাঝ সমুদ্রে তলিয়ে যাচ্ছে। কেউ একজন হাত ছেড়ে দিলেই তার নির্ঘাত মৃত্যু। রূপকথার ভাবনার মাঝে সারফরাজ আবার ডাকল। রূপকথা। সারফরাজের আকুলতা মিশ্রিত আহ্বান ফেরাতে পারল না রূপকথা। সে দৌড়ে বেলকনির দরজা খুলে বেরিয়ে এলো। সামনে সারফরাজ, পেছনে তার বাবা, দুজনেই আগুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। সারফরাজ গলা বাড়িয়ে বুক চাপড়ে বলল, লাভ ইউ সুইটহার্ট। বুকটা খাকা করছিল, এখন শান্তি পাচ্ছি। গুড নাইট। এরপর সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বলে উঠল, প্রতিদিন এইভাবে এসে হানা দেব ভালোবাসার সংজ্ঞা আওড়াতে। চাইলেও আটকে রাখতে পারবেন না, কারণ পাখি আমার। আপনি শুধু দানা পানি ছিটানোর মালিক, আর কিছুই না। উত্তর শোনার অপেক্ষায় দাঁড়ালো না সারফরাজ। হন হন পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। সুফিয়ান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নিচের ঘরে অভিমুখে পা বাড়ালেন। রূপকথা চলে যাবার পর থেকে নেলির মনটা ভালো নেই। একাকী কিচ্ছুটিতে মন বসে না তার। কলেজেও যেতে ইচ্ছে করে না, তবুও মনটাকে টেনে টুনে ঠিক করে বই খাতা হাতে কলেজে ছুটল নেলি। আমজাদ হায়দার বাসায় নেই, গ্রামের বাড়িতে গেছে। গাড়ির ড্রাইভারও গিয়েছে সাথে। নেলিকে আজ একাই রিক্সা করে যেতে হবে, তাই একটু আগে আগে বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হবার আগে আকাশে নজর বুলালো। কোনো মেঘ নেই, ঝলমলে আকাশ। বৃষ্টি আসার চান্স নেই বললেই চলে, তাই ছাতা ছাড়াই বেরিয়ে এলো সে। বাসার গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করলো, কিন্তু রিক্সাওয়ালা যেন আমাবস্যার চাঁদ। সহসা দেখা মিলল না। মিনিট 10 দাঁড়িয়ে থেকে কপাল চোখ কুঁচকে বিরক্তিতে হাঁটা ধরল নেলি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো, তবুও কোনো খালি রিক্সার দেখা পেল না। এদিকে ঘড়ির কাঁটা লাগামহীন দৌড়ে চলছে। ইম্পর্টেন্ট ক্লাস মিস হলে কলেজ গিয়েও কোনো লাভ হবে না। রিক্সা খুঁজতে খুঁজতে হঠাৎই ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। চারপাশে কোনো ছাউনি বা বড় গাছ নেই। নেলির মেজাজ যেন তরতর করে মাপকাঠি পার করলো। রাগে জিদে চিৎকার করে চোখ বুজে দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। হঠাৎ কেউ মাথায় ছাতা মেলে ধরল। এক চোখ খুলে সামনে তাকাতেই দু চোখ বিস্ফোরিত হলো। সামনে হাস্যোজ্জ্বল অভিরূপ দাঁড়ানো। এই বৃষ্টির মধ্যে অভিরূপের সাক্ষাৎ অবাক করল নেলিকে। নেলি কিছু প্রশ্ন করার আগেই অভিরূপ বলে উঠল, কেকশিয়ালের বিয়ে দেখতে বের হয়েছে ছাতা ছাড়া। বর্ষাকালের আকাশের কোনো ব্যালেন্স আছে? শ্যাম বর্ণের সুঠামদেহী পুরুষের আকর্ষণীয় চোখ মুখে খেই হারিয়ে নিরুত্তাপ তাকিয়ে রইল নেলি। বিপরীত মুখে একটা প্রাইভেট কারের আগমন দেখে নেলিকে টেনে নিজের একদম কাছে নিয়ে নিল অ্যাভি। এরপর কোমর জড়িয়ে উঁচু করে তুলে নিজের গাড়ির পাশে দাঁড় করালো। সবকিছু নেলির কাছে স্বপ্ন মনে হলো। সে আনমনে অভিরূপের গাল টিপে ধরল। অভিরূপ ঠোঁট কামড়ে হেসে উত্তর করল, ঘুম ভাঙেনি? এটা স্বপ্ন নয় মিস। এভাবে কেউ পুরুষের শ্লীলতাহানি করে? অভিরূপের প্রশ্নে ভরকে গেল নেলি। সম্বিত ফিরে পেয়ে নিজেকে একবার পরখ করল। শরীর প্রায় ভিজে গেছে। নেলি মুখ লুকিয়ে লজ্জা ঢাকার চেষ্টা করলো নিজের এমন উদ্ভট বেহুদা আচরণে। এরপর নিভু গলায় বলল, অভিরূপ নেলির লজ্জায় লাল আভা ছড়ানো মুখ দেখে প্রসঙ্গ পাল্টে বলল, চলো তোমাকে পৌঁছে দেই। লজ্জায় কাবু হয়ে মাথা নিচু করে সম্মতি জানালো নেলি। অভিরূপ ড্রাইভিং সিটের পাশে নেলিকে বসতে বলে নিজেও বসে গেল। এরপর টিস্যু এগিয়ে বলে উঠল, মুছে নাও। নেলি ঠোঁট টিপে টিস্যু নিয়ে ছোট্ট করে থ্যাঙ্কস জানালো। এরপর চুল শরীর মুছতে ব্যস্ত হলো। নেলিকে একবার গভীরভাবে পরখ করলো অভিরূপ। এই অদ্ভুত বোকা মেয়েটাকে কেন জানি ইদানিং তার বেশ ভালো লাগছে। মনের অজান্তেই গোপনে গোপনে করে চলেছে ফলো। আচ্ছা, এমনটা হবার কারণ কি? তবে কি অভিরূপ প্রেমে পড়ল? সুফিয়ান চৌধুরী পুরনো এক বন্ধুর মেয়ের বিয়ে আজ। ভদ্রলোক নিজে এসে অনুরোধ করে গেছেন পুরো পরিবারকে উপস্থিত হবার জন্য। রূপকথাকে প্রথমে বাড়ির বাইরে বের করতে গাইঙ্গুই করলেন সুফিয়ান, কিন্তু পরে কি ভেবে যেন রাজি হলেন। সুফিয়ান জানেন এই বদমায়ের ছোকরা ঠিক ওখানে গিয়েও উপস্থিত হবে। মানুষের সামনে শেষমেশ মাথা না কাটা চায়, তাই রূপকথাকে দেখে কঠিন গলায় বললেন, তোমার ডেঞ্জারাস প্রেমিককে আবার ওখানে ডেকো না। বাবার কথা না মানো, অন্তত বাবার মান সম্মানের উপর দয়া করো।
সুফিয়ান চৌধুরীর কথায় রূপকথা মন ভার করে বলে উঠল, সারফরাজ কি গায়ে রক্ত মেখে ঘুরে বেড়ায় পাপা? ওকে দেখলে কি বোঝা যায় ওর নির্দয়? সুফিয়ান নাক ফুলিয়ে উত্তর করলেন, মুখে মুখে কথা বলো না। এসব শুনে শুনে ভাবছো আরে সিনেমার হিরোদের মতো মানুষ মারছে, কিন্তু যেদিন সামনে থেকে ফেস করবে এই দৃশ্য সেদিন বুঝবে বাবা কেন এমন করি। রূপকথার কথা বাড়ালো না। সে একটা পার্টি গাউন নিয়ে তৈরি হতে চলে গেল। সন্ধ্যার আগে আগে পরিবার নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন সুফিয়ান, আর মনে মনে দোয়া করলেন, শয়তানটার সাথে যেন কিছুতেই দেখা না হয় মাহবুব। মনে মনে যত ধরনের দোয়া দরুদ আছে সব পড়লেন সুফিয়ান। এরপর চোখ বুঝে সিটে হেলান দিলেন। ৩০ মিনিট পর কনস্টেবল রফিক ডেকে বলে উঠল। সুফিয়ান তড়িত গাড়ি থেকে নেমে মেয়ে আর স্ত্রীর হাত ধরে বাইরে বের করলেন। এরপর চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভেতরে প্রবেশ করলেন। চারপাশে সারফরাজকে না দেখে বেশ শান্তি অনুভব করলেন মনে মনে। মেয়ে যে তার কথা রেখেছে এটা ভেবেই এক প্রকার নিশ্চিন্ত হলেন। বিয়ে কেন্দ্র করে বিশাল বড় আয়োজন করেছেন শিল্পপতি আশরাফ মির্জা। একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে কিচ্ছুটি বাদ রাখেননি। রূপকথাকে দেখতে পেয়ে আশরাফ মির্জা দ্রুত পদে এসে মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এরপর একজন ওয়েটারকে ডেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিতে বললেন। সেন্টার ভর্তি পরিচিত মানুষজন, আরও কয়েকজন পুরনো হারিয়ে যাওয়া বন্ধুর সাক্ষাৎ পেল সুফিয়ান। দীর্ঘদিন বাদে পরিচিত হারানো বন্ধু পেয়ে মেয়ে স্ত্রী ভুলে আড্ডায় সামিল হয়ে হাস্যরসে মেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। রেখা নিজেও আশরাফ মির্জার সহধর্মিণীর সাথে আলাপে মশগুল হলেন। ওয়েটার জুস এনে রূপকথার সামনে ধরতেই কয়েকটা বাচ্চার দল হুড়োহুড়ি করে ওয়েটারের সাথে ধাক্কা খেল। অসাবধানতা বশত ওয়েটারের হাত থেকে জুস পড়ল রূপকথার জামায়। ওয়েটার ভীত ফ্যাকাশে মুখে ক্ষমা প্রার্থনা করতেই রূপকথা তাকে রিল্যাক্স থাকতে বলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। ওয়াশরুমের সাইডটা ফাঁকা, সবকিছুর আয়োজন বাইরের খোলা এরিয়ায় থাকায় ভেতর প্রায় ফাঁকা। রূপকথা ওয়াশরুমের বাইরে বেসিন থেকে পানি নিয়ে জামা ক্লিন করতে লাগলো। রূপকথা যখন নিজের ড্রেস ক্লিন করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কেউ এসে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক পুরুষালী স্পর্শে ভীত হয়ে থমকে দাঁড়ালো রূপকথা। কিন্তু যখন পেছনের মানুষটা রূপকথার ঘাড়ে বিড়ালের মতো নাক ঘুষল, তখন রূপকথার বুঝতে বাকি রইল না মানুষটাকে। সারফরাজের উষ্ণ স্পর্শে চোখ বুঝে সারফরাজের বাহু জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার কানে মাথায় চুমু এঁকে নেশাক্ত গলায় সারফরাজ বলল, তোমার উত্তাপে মোমের মতো গলতে ইচ্ছে করছে, এত আগুন কেন জ্বালিয়েছ? কথার গহীন মর্মার্থ বুঝল না রূপকথা। নিছক সামান্য প্রেমানুভূতি ভেবে আবেশে উত্তর দিল, বলতে মানা করেছে কে? সারফরাজ দুষ্ট হেসে হাতের বাঁধন আর একটু শক্ত করে ফিসফিস করে বলে উঠল, সইতে পারবে না, কেটে কেটে পালাতে চাইবে, আর একটু বড় হও। রূপকথা কপাল কুঁচকে উত্তর করল। ধুর। সারফরাজ রূপকথার লাতানো কোমর চেপে ধরে মাদকতা মিশ্রিত গলায় বলে উঠল, নেশা ধরে যাচ্ছে আনি, নিজেকে ধরে রাখা দুষ্কর, ভুলভাল কিছু করে ফেলে সব দোষ তোমার। নিষিদ্ধ ইঙ্গিত অল্প টের পেল রূপকথা। লজ্জায় তার কর্ণদয় লাল হয়ে উত্তপ্ত হয়ে উঠল। নিজেকে সারফরাজের বন্ধন থেকে ছাড়ানোর বৃথা প্রয়াস করে বলে উঠল, তোমাকে এখানে ডাকাই আমার ভুল হয়েছে, পচা লোক। সারফরাজ রূপকথার গালে চুমু এঁকে আহ্লাদি গলায় বলে উঠল, তোমার আগে ইনভাইটেশন পেয়েছি আমি ডার্লিং, অভিরূপের মামাতো বোনের বিয়ে এটা। সারফরাজের আদরে রূপকথার ঘুমিয়ে পড়তে ইচ্ছে হলো এই মুহূর্তে। ঘুম ধরা নেশালো চোখে আয়নায় সারফরাজকে একবার দেখল সে। নিঃসন্দেহে সুদর্শন মোহনীয় একটা প্রেমিক পুরুষ সে। মানুষটা তার একান্ত, আর কারোর নয়। সারফরাজের হৃদয়ের পুরো দখলদারি রূপকথার। শুধু কি তাই, সে তো সারফরাজের সাম্রাজ্যের রানী। সেখানে শুধুমাত্র রূপকথার রাজত্ব চলে, আর কারোর না। রূপকথা তৃপ্তির হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে সারফরাজের পানে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরল সারফরাজের কোমর। এরপর চোখ বুঝে আবেশী গলায় বলে উঠল, তোমার হৃদয় স্পন্দন কার নাম জপে সারাক্ষণ? সারফরাজ রূপকথার নাকে চুমু খেয়ে জবাব দেয়, যার বসবাস এখানে তার। রূপকথার উষ্ণ স্পর্শে ধীরে ধীরে শ্বাস ভারী হয় সারফরাজের। লজ্জায় নুইয়ে পড়ে রূপকথা। সারফরাজ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে হাঁপানো গলায় বলে উঠল, I'm dying to have you, my sweet madness. I think I have to go now. Otherwise, I'll go insane.
and you lose everything. কিছুক্ষণ আগে মানুষের যেই চাপা গলার স্বর পাওয়া যাচ্ছিল ওয়াশরুমের ভেতর থেকে, তা এখন আর নেই। চারপাশ নীরব নিশ্চুপ। সবাই বোধ করি বিয়ের আনন্দ রোশনাইয়ে মত্ত হয়েছে। এদিকে সারফরাজের কথাকে উপেক্ষা করে তাকে যেতে দিল না রূপকথা। নিজের সবটুকু শক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সারফরাজের বুকে মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টানল সে। এরপর জড়িয়ে যাওয়া মুগ্ধ গলায় বলল, এই বুকটা আমার এতটাই নিরাপদ স্থান মনে হয়, যেমনটি মায়ের পেটে গুটিয়ে থাকে ছোট্ট নরম তুলতুলে ভ্রূণ। তোমার বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবী থেমে গিয়েছে। কোনো হতাশা, দুশ্চিন্তা, ভয় আমাকে তাড়া করতে পারে না। মনে হয় এর চাইতে নিরাপদ, শান্তিময় স্থান পৃথিবীতে আর কোথাও নেই। তোমার বুকের হৃদগতি আমার সব কিছু এলোমেলো করে, আমি পাগল হয়ে যাই। আচ্ছা, এই হৃদয় কি আর কখনো কারোর আধিপত্য চলতে দেবে তুমি? প্রশ্নটি করে উত্তরের অপেক্ষায় সারফরাজের মুখপানে চঞ্চল পলকে তাকিয়ে রইল রূপকথা। রূপকথার ঝলমলে চুলগুলো চোখের বড় বড় পাপড়ির নিকট হুটোপুটি খাচ্ছে। সেই চুল আলগোছে কানের পিঠে গুজে সারফরাজ রূপকথার চোখের কোণে চুমু খেল। এরপর আদুরে গলায় বলল, এই মন শহরের মালকিন তুমি, আর আমি তোমার ভৃত্য। তোমাকে হরিয়ে এখানে আধিপত্য বিস্তার করবে কার সাথে? রূপকথা আবেশে চোখ বুঝে শক্ত করল হাতের আলিঙ্গন। এরপর চাপা গলায় বলল, পরম শান্তিতে পুরো রাত তোমার প্রশান্ত বুকে ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু হার্টবিটগুলো খুব জ্বালাচ্ছে। সারফরাজ রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে মাদকতা মিশ্রিত গলায় বলে উঠল, তুমি চাইলেই তারা আর তোমাকে জ্বালাবে না, আমি তাদের রুখে দেব। তড়িৎ নিজের সরু নরম তুলতুলে তর্জনী আঙ্গুল সারফরাজের ঠোঁটে আলতো ছুঁয়ে রূপকথা ফিসফিস করে বলে উঠল, এসব পচা কথা বলে না। তুমি তো দেখছি বিয়ের আগেই আমাকে বিধবা করতে চাইছো। লজ্জা বজ্জাত লোক। সারফরাজ বোকা হেসে রূপকথার আঙ্গুলি কামড়ে ধরল। অল্প ব্যথায় মিহি আর্তনাদ করল রূপকথা। এতে আরেকটু হাসল সারফরাজ। এরপর কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, আমার বউ হলে এমন আর্তনাদযুক্ত ব্যথা প্রতি মুহূর্তে মুহূর্তে সইতে হবে তোমায়। আগেই বলেছি আমি নিষ্ঠুর। বলেই রূপকথার কাঁধে লাভ বাইট ছোয়ালো সারফরাজ। ব্যথায় চোখ মুখ খিচে সারফরাজের পিঠ খামচে ধরল রূপকথা। কিন্তু বিন্দু মাত্র অনুতপ্ত হল না সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ গড়িয়ে জল পড়ল। সেই জল চুমু এঁকে শুষে নিয়ে সারফরাজ ফিসফিস করে বলে উঠল, যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা সইতে পারবে? রূপকথা চট করে সারফরাজের হাত তুলে ধরে শক্ত এক কামড় বসিয়ে সবগুলো দাঁত বিঁধিয়ে দিল। কিন্তু চোখ মুখের সামান্যতম পরিবর্তন হলো না সারফরাজের। দীর্ঘ সময় পর নিজেই ছেড়ে দিল রূপকথা। সারফরাজের ফর্সা হাত ধারালো দাঁতের আঘাতে রক্তাক্ত হলো। সেই দৃশ্যে রূপকথা ভরকে গেল। রক্তাক্ত হাতের চোখের সামনে ধরে সারফরাজ ঠোঁট উল্টালো। See, you beat me like a wild cat, my princess. But trust me, babe, it's fucking beautiful. আজ থেকে আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে তোমার বাইক চাই রূপকথা। প্লিজ লাভ মি রাফলি। আই লাভ দ্য ওয়ে ইউ হার্ট মি। সারফরাজ মুখের এহেন অদ্ভুত কথায় রূপকথার লক্ষ্য ক্ষণকালের জন্য মনে হলো সারফরাজ পাগল হয়ে গেছে। নচেত এমন কামড় কেউ বারবার খেতে চায়? সারফরাজের ধৈর্যের পরীক্ষা নিতে আরেক হাতে ঠিক একইভাবে কামড় বসালো রূপকথা। এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না সারফরাজ, বরং অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে নেশা ধরানো গলায় বলে উঠল, ইউ মেক পেইন ফিল লাইক প্লেজার। তোমার কামড়ের আঘাতে আমার ভেতরের ক্ষুব্ধ জানোয়ারটা পর্যন্ত খিলখিলিয়ে হেসে উঠেছে। একদিন এই কামড়েই মরে যাব আমি, তুমি দেখে নিও। কিন্তু হাসতে হাসতে মরব, কসম। এরপর সারফরাজ খানিকটা ঝুঁকে রূপকথার সামনে মুখ এনে বলল, কারণ তোমাকে ঘায়াল করতে পারা মানে দুনিয়াটাকে জয় করে নেওয়া। ভেবেছিলাম আর 5টা সাধারণ প্রেমিকার মতো বোকাশোকা গাদি হবে, বাট ফাকিং হেল রূপকথা, তুমি তো আগুন রে জান। সারফরাজের লাগামহীন কথায় লজ্জায় রূপকথার মোড়ে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। মানুষটা তাকে কেমন বেকাবু করে ছাড়ছে। ভেতরে যে উন্মাদনা বইছে অসভ্য পুরুষ কি তা জানে? হয়তো জানে দেখেই আরো আগুনে ঘি ঢালছে। রূপকথা খানিক আড়ষ্ট হয়ে মিয়ে আসা গলায় সারফরাজের চোখে চোখ রেখে জবাব দিল, শোধ তুলবো দেখে নিও, কাঁদিয়ে ছাড়বো তোমাকে। সারফরাজ দুষ্টু হেসে বলে উঠল, কেঁদে কেঁদে তোমার নামই উচ্চারণ করবো আমি, ডিয়ার ফেরি টেইল। তা কখন জানো? মধ্যরাতে। দূর থেকে কেউ একজন সারফরাজ আর রূপকথাকে আলিঙ্গন অবস্থায় দেখে জ্বলে উঠল। তার চোখ জোড়া
শিকারী খুঁজে পাবার পর চিতা বাঘের দৃষ্টি যেমন যেমন জলজল করে তেমন হিংস্র হয়ে উঠল। ঘাড়ের রগ ফুলে কেমন নীল হয়ে উঠল, সেই সাথে কুঞ্চিত হলো ভ্রুজোড়া। নিজের হিংস্র রূপ বারবার গলা চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু নিজেকে দমিয়ে রাখল সে। অতপর লাগামহীন ক্রোধ কোনোভাবেই আয়ত্তে আনতে পারল না। শেষমেশ হাতে থাকা জুসের গ্লাস মুঠো পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে নিল সবটা। কিন্তু দানবীয় হাতের পিষ্টনে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হলো কাচের পাতলা সরু গ্লাস। হিংস্র মানবের হাতের মুঠো থেকে ঝরঝর করে সেই টুকরো খসে পড়ল দামি টাইলসে। কাঁচ ভাঙার ঠুনকো শব্দে সারফরাজকে ছেড়ে সরে দাঁড়ালো রূপকথা। আকস্মিক শব্দের উৎস খুঁজতে আশেপাশে নজর বুলালো সারফরাজ, কিন্তু তেমন কিছুই নজর এড়ালো না। কিন্তু সারফরাজের চতুর মস্তিষ্ক অন্য কিছুর ইঙ্গিত দিল। রূপকথাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলে নিজেও ছুটল অন্য পথে। ভারী ছড়ানো গাউন দুই হাতে উঁচু করে ধরে হলরুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। আশেপাশে কতিপয় ওয়েটার ছাড়া আর কেউ নেই। সকলেই বোধহয় কনেকে যেখানে বসানো হয়েছে সেখানেই জটলা পাকিয়েছে। চারপাশে উচ্চস্বরে মিউজিক বাজছে আর অল্প বয়সী ছেলেমেয়েদের আনন্দ চিৎকার। এই মুহূর্তে এসব ভালো ঠেকল না রূপকথার। সে নির্জন একটা জায়গায় খানিক সময় নিয়ে বসতে চাইল। এরপর দৃষ্টি মেলে চারপাশে খুঁজল এমন স্থান। মুহূর্তেই সুইমিং পুলের এরিয়ায় একটা ফাঁকা বসার স্থান নজর আটকালো তার। কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল রূপকথা। সামনে দাঁড়ানো মানুষটির উদ্দেশ্যে সরি বলতেই অমায়িক হাসল সে। এরপর ভরাট গলায় বলে উঠল, নাইস টু মিট ইউ মিস রূপ উফ সরি রূপকথা চৌধুরী। যুবকের কণ্ঠে জামা ছেড়ে বিস্ফোরিত নজরে উপরে তাকালো রূপকথা। ঠোঁটে রহস্যময় হাসি ঝোলানো রুদ্ররাজকে দেখে শরীর কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। সেই সাথে মেরুদণ্ড দিয়ে হিমস্রোত নেমে গেল। পা দুটো অসাড় হলো, কেঁপে উঠল ঠোঁট। ভীত রূপকথা মাথা নিচু করে চলে যেতে পা বাড়ালো, কিন্তু খপ করে রূপকথার হাত টেনে ধরল রুদ্র। রুদ্রের এহেন ধৃষ্টতায় রূপকথার চোখ কপালে উঠল। সে হাত ছাড়ানোর কঠিন প্রয়াস করে শক্ত গলায় বলে উঠল, এসব কি ধরনের অসভ্যতামি? হাত কেন ধরেছেন? স্টুডেন্টের সাথে এমন নোংরামি আপনাকে মানাচ্ছে না ডক্টর রুদ্র। রুদ্র রূপকথার কথায় তাচ্ছিল্য হাসল। এরপর হাসকি গলায় বলল, যখন গভীর রাতে আমাকে মেসেঞ্জারে নক করেছিলে তখন এসব নীতিবাক্য কোথায় ছিল? রুদ্রের কথাখানা বজ্র আঘাত হয়ে পড়ল রূপকথার মাথায়। মেসেঞ্জারে অদ্ভুত যুবকের গলার স্বর, ট্রেনে একই কেবিনে রুদ্ররাজের আগমন, ক্লাসে তাকে ইচ্ছে করে টিচ করা, সব কেমন দিনের আলোর ন্যায় ফকফকে হলো রূপকথার সামনে। নিজেকে কোনো মতে ধাতস্থ করে রূপকথা জবাব দিল, কিছু মজা ছিল, অত অত দ্যাটস ইট। আর আমি জেনে বুঝে করিনি। যদি জানতাম ও পাশের ব্যক্তি আপনি, তাহলে এমন মজা করার কথা দুঃস্বপ্নেও ভাবতাম না আমি। রুদ্র রূপকথার কথার কোনো তোয়াক্কা করল না। সে আরো শক্ত হাতে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্রের হাতের চাপে রূপকথার হাত জ্বলে উঠল। ব্যথায় নাকের ডগা পর্যন্ত লাল হয়ে উঠল রূপকথার। চোখ হলো টলটলে, তার মধ্যে অযাচিত স্পর্শ কাটা হয়ে বিঁধল শরীরে। অসহায় চোখে সারফরাজকে খুঁজল রূপকথা। কোথাও সারফরাজ নেই। চোখ বুঝে রূপকথা মনে মনে আওড়ালো, প্লিজ সেভ মি ফ্রম দিস ডেভিল সারফরাজ, আদারওয়াইজ হি উইল ডিস্ট্রয় এভরি পিচ অফ মি। বন্ধুদের সাথে আড্ডাবাজির মুহূর্তে হুট করে সুফিয়ান চৌধুরীর মনে হলো রূপকথাকে দীর্ঘ সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না। তাই আড্ডা ফেলে অন্য হন্যে হয়ে এদিক সেদিক মেয়েকে খুঁজতে লাগলো তিনি। স্ত্রী রেখাও গায়েব। এক প্রকার রাগে রক্ত ফুটে উঠল তার। দিক বেদিক রূপকথাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সারফরাজকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। হাত ঝাড়তে ঝাড়তে লম্বা লম্বা পা ফেলে ধেয়ে আসছে কালো পোশাকধারী সুদর্শন পুরুষ। সারফরাজের শরীর, হাঁটার স্টাইল, চুলের কাটিং, চেহারা, মাধুর্য, চোখের গাভীরতা সব কেমন মুগ্ধ করল সুফিয়ান চৌধুরীকে। কিন্তু মানুষটার কাজকর্ম মনে পড়তেই সমস্ত ভালো লাগা দৌড়ে পালালো। সারফরাজ যখন সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো, তখন গলা খাকারি দিয়ে সুফিয়ান রাগী ভান ধরে বলে উঠলেন, পিঁপড়ের মতো চীনের গন্ধ চোখে চলে এসেছিস? মানে বুড়ো বয়সে আমাকে এক বিন্দু শান্তি দিবি না? আকস্মিক সুফিয়ান চৌধুরীর প্রশ্নে সারফরাজ বিরক্তির সূচক শব্দ করল। এরপর পকেট থেকে ইনভাইটেশন কার্ড বের করে সুফিয়ান চৌধুরীর সামনে ধরে বলে উঠল, আপনার আগে এসেছি আমি, বিনা দাওয়াতে নয়, বন্ধুর মামাতো বোনের বিয়ে।
কার্ড দেখে চুপসে গেল সুফিয়ান। হঠাৎই সারফরাজের হাতে রক্ত দেখে সুফিয়ান ভয়ার্ত গলায় বললেন, পাগলা কুকুরে কামড়েছে তোকে? বেশ হয়েছে, খুশি হয়েছি। বলেই হো হো করে একচোট হাসলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজও তাল মিলিয়ে ব্যঙ্গ করে হাসল। এরপর বলে উঠল, খুশি হবার মতো কোনো ঘটনা ঘটেনি কমিশনার সাহেব। পাগলা কুকুরে কামড়েনি আমাকে, আপনার মেয়ে কামড়েছে। বলতে পারেন ভালোবাসার সাইড এফেক্ট। মুহূর্তেই হাসি থেমে গেল সুফিয়ান চৌধুরী। সে তাৎক্ষণিক বুক চেপে ধরে চোখ উল্টিয়ে বলে উঠলেন, নাউজুবিল্লাহ, ইন্নানিল্লাহ। সারফরাজ ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে আরো রসিয়ে রসিয়ে বলে উঠল, আপনার মেয়ে একটু অ্যাগ্রেসিভ অ্যাফেকশন আছে, এই যা। তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আই টেক মাই ইনজুরিজ উইথ প্রাইড স্যার, কজ হার টিথ চুজ মি। সুফিয়ান কটমট চোখে সারফরাজের পানে তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, একটু তো সম্মান দে, রূপকথার বাপ আমি। তোর কাছে পুরো ছবির কাহিনী শুনতে চাইনি আমি। বলেই পকেট থেকে রুমাল বের করে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন সুফিয়ান। এরপর আঙ্গুল তুলে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, ওখানে ঢাউ হয়ে তোর 2 হাত খসে পড়ুক, নাদান ছেলে মানুষ কোথাকার। হাত খসলে আপনার মেয়েরই কপাল পুড়বে। তা আমার মেয়ে কোথায় এখন? আমি কি জানি? না জানলে কামড় খেলি কি করে, হতচ্ছাড়া। সারফরাজ দুষ্টুমি করতে করতে সুফিয়ান চৌধুরীর সাথে সাথে হাঁটতে লাগলো আর সুর তুলে ডাকতে লাগলো, রূপকথা, সোনামণি। আমি কিন্তু এখন চিৎকার করব রুদ্ররাজ। এতে কিন্তু আপনারই মান সম্মান যাবে। আর আমার বাবা সম্পর্কে নিশ্চয় জানেন, এমনি এমনি ছাড়বেন আপনাকে। রুদ্র বাঁকা হেসে বলে উঠল, ওসব থানা পুলিশের ভয়ে আমাকে দেখিয়ে লাভ নেই সুইটহার্ট। থানা পুলিশ অল টাইম পকেটে নিয়ে ঘুরি আমি। রূপকথা যে খুব বাজেভাবে ফেসে গেছে এটা সে বুঝলো, তাই নিরুপায় হয়ে নিজেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যেতে লাগলো। এদিকে হাঁটতে হাঁটতে সারফরাজ আর সুফিয়ান চৌধুরী সুইমিং পুলের নিকট এসে দাঁড়ালো। জায়গাটা নিরিবিলি, আলো নেই বললেই চলে। হঠাৎ সুফিয়ান রূপকথার চাপা গলার আওয়াজ শুনতে পেলেন। আরেকটু এগিয়ে গিয়ে সারফরাজকে শুধালেন, এখানে কার সাথে কথা বলছে আমার মেয়ে? মুহূর্তেই ধস্তাধস্তির আভাস ফুটে উঠল। সারফরাজের চোয়াল কেঁপে উঠল রূপকথার অস্পষ্ট কথার আওয়াজে। সেই সাথে চোখে ফুটে উঠল নীলচে ক্রোধ। সুফিয়ান ঘটনা অনুমান করলেন। নিশ্চিত বরযাত্রীর সাথে আসা কোনো লাফাঙ্গা ছেলে সুযোগ বুঝে তার মেয়ের সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে। হনহন করে সামনে এগোতে এগোতে সুফিয়ান চৌধুরী সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, সারফরাজ নটির পোলাকে পুঁতে ফেল।